স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা সারিন ডায়না। গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। অমীমাংসিত বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারলে ইতিবাচক পরিবর্তন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় এসব কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অমীমাংসিত 20টি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক রাজনৈতিক দল তাদের মতামত কিছুটা পরিবর্তন করেছে বলে জানান তিনি। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা নিয়ে মতামত তুলে ধরবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় সব দল এসেছে কিনা জানাবেন, আর এরই সাথে জানতে চাইবো যে আলোচনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে। মাহবুবা, আলোচনা শুরু হয়েছে, সব রাজনৈতিক দলই এরই মধ্যে অংশ নিয়েছে আমরা দেখেছি, এবং আলোচনার যে বিষয়বস্তু আজকে রাখা হয়েছে এর মধ্যে 1 নম্বরে রয়েছে জরুরি অবস্থার যে জারি করার বিষয়, সেই বিষয়টি রয়েছে, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়টি রয়েছে, এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি আলোচনার টেবিলে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি নিয়ে যখন আলোচনা শুরু হওয়ার কথা, তার আগেই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি একটি সূচনা বক্তব্য রেখেছেন। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় দেখা গেছে যে এই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গাটি যেন ভবিষ্যতে আর না থাকে সেই জন্যই তারা একটি বন্দোবস্তের ব্যবস্থার কথা বলেছেন, যেখানে বলা হয়েছে যে একটি আইন করা হবে ক্ষমা প্রদর্শনের জন্য, এবং আইনের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হবে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে। সেই বোর্ড মূলত ক্ষমা প্রদর্শনের বিষয়টি কেউ যদি আবেদন করে সেই বোর্ডে ক্ষমা প্রদর্শনের জন্য ক্ষমা চেয়ে, তাহলে সেই বোর্ড সেটি বিবেচনা করবে বেশ কয়েকটি ক্রাইটেরিয়ার মাধ্যমে, এবং সেই বিবেচনা বোধের পরে তারা যদি মনে করেন যে তাকে ক্ষমা প্রদর্শন করা যায়, তাহলে রাষ্ট্রপতির কাছে তারা সুপারিশ পাঠাবে, রাষ্ট্রপতি সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ। অর্থাৎ একটা সময় ছিল, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের যেই ক্ষমতার সময়টি, সেই সময়টি আমরা দেখেছি যে বাংলাদেশের প্রতিটি বিভাগে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করা হয়েছিল। সেই ব্যবস্থাটি যেন পুনঃপ্রবর্তন করা যায়, সেই বিষয়টি আলোচনার আজকে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা মূলত সব ধরনের মানবাধিকার বন্ধ রাখা হয়, অধিকার বন্ধ রাখা হয়। সেই জায়গাটিতে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে জরুরি অবস্থা জারি করা হলেও সেটি কতদিনের জন্য জারি করা হতে পারে, এবং সেই সময় মানবাধিকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সংরক্ষণ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আলী রিয়াজ আশা করেছেন যে এই বিষয়গুলোতে একটি ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে, এবং সেটি হবে ইতিবাচক বিষয়। তিনি সূচনা বক্তব্যে যেটি বলেছেন যে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, সেই সুযোগটি যেন হেলায় ফেলা না হয়, সবাই যেন একটি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ঐক্যমতে পৌঁছায় এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাই একমত হয়, তাহলেই এই গণ অভ্যুত্থানের যেই শহীদ যারা রয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে। মাহবুবা, আমার কাছে এই হচ্ছে সবচেয়ে তথ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে। ধন্যবাদ আপনাকে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ 2 কুকিচির ন্যাশনাল আর্মি KNA সদস্য নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। ISPR জানায়, অভিযানে এখন পর্যন্ত 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।
আশুরাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পবিত্র আশুরা উপলক্ষে সকালে লালবাগ হোসনি দালান ইমামবাড়া পরিদর্শন করে এসব বলেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য ছুরি, ধাতব বস্তু, আতশবাজি নিষিদ্ধ করার কথা জানান তিনি। 6 জুলাই তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জনভোগান্তি এড়াতে ওই সব রাস্তা পরিহারের আহ্বান জানান ডিএমপি কমিশনার। ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হবে আরও 2 আসামির করা আবেদনের। এই মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। আর পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দর্শক, এই বিষয়ে আরো জানতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শুনানি কখন নাগাদ শুরু হতে পারে আর মামলাটির সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন? মাহবুবা, গেল বছর 5 আগস্ট এই মামলায় কিন্তু যারা আসামি ছিলেন তারা গুলি করে হত্যা করেন এক ছাত্রকে। সেই কারণেই কিন্তু তাদের নামে অভিযোগ গঠন করা হয় এবং পরবর্তীতে সেই আসামিদেরকে অ্যারেস্ট করা হয়। আর গেল 25 মে এই মামলার কিন্তু অভিযোগ গঠনের পরে তাদের বিরুদ্ধে যে মামলা হয় তাদেরকে এরপরে আদালতে হাজির করা হয় কিন্তু 22 জুন। এবং এই মামলায় আসলে আইনজীবীরা তাদেরকে ধরার জন্য কিন্তু পত্রিকায় একটি বিজ্ঞপ্তিও দিয়েছিলেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে কনস্টেবল সুজন সহ 4 আসামিকে আজকে সকালে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আর 4 আসামি কিন্তু পলাতক আছেন। তাদের অব্যাহতি চেয়ে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা আছেন এবং আসামি পক্ষের যে আইনজীবী ঠিক করে দেওয়া হয়েছেন তারা কিন্তু আজকে সেই মামলার বিষয়ে আসলে শুনানি করছেন। তারা মামলার কার্যক্রম সম্পর্কে অবগত করছেন আদালতকে। এবং আসলে আইনজীবীরা বের হলে আমরা বলতে পারবো যে শুনানিতে আসলে কি বিষয় উঠে এলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি কিন্তু এখনও পলাতক রয়েছেন এবং তাদের আইনজীবীরা আসলে তাদের মুক্তির জন্যই আসলে তাদের অব্যাহতি যেন দেয়া হয় আদালত থেকে, সেই জন্যই কিন্তু তারা আবেদন করেছে এবং সেই আবেদনেরই পক্ষেই আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই শুনানিটি চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে 5 আগস্ট যখন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপরে কিন্তু রাজধানী জুড়ে আসলে এক প্রকার দাঙ্গা শুরু হয়েছিল। সেইখানে কিন্তু সেই সময়ও কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপরে আসলে পুলিশ থেকে শুরু করে আওয়ামী যারা ক্যাডার রয়েছেন সবাই কিন্তু এক প্রকার তাদের উপর গুলি চালায় এবং সহিংসতা চালায়। তো মাহবুবা, আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আইনজীবীরা বের হলে আসলে পরবর্তী তথ্য জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।
বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও 87 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সদর উপজেলারই 65 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3205 জনে। বুধবার রাতে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। সকালে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য জানানো হয়। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 28 জনের মধ্যে 24 জনের বাড়ি জেলা সদরে। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। এরকম চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও করেন তিনি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামালা, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর স্বাস্থ্যবিধি মেনে নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপ আসলে কতটুকু কার্যকর হচ্ছে? মাহবুবা, আসলে বরগুনায় ডেঙ্গু রোগীর চাপ কিন্তু কমছেই না, প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। আপনি জেনেছেন যে ইতিমধ্যে গত 24 ঘন্টায় আরও নতুন করে 87 জন আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 181 জন রোগী আছে এবং বরগুনায় জেলায় 236 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু শত শত মানুষ বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে আসলে আমাদের হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার তাজকিয়া সিদ্দিকা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে সামাল দেওয়া সম্ভব হবে না। আবার প্রতিদিন কিন্তু 2-1 জন করে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গতকালকের জন্নু আক্তার নামে একজনকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশালে রেফার করা হয়েছিল। সন্ধ্যা 7টার দিকে তিনি কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং আজকেরও আরও 2 জনকে মুমূর্ষ অবস্থায় রেফার করা হয়েছে। তো বরগুনায় আইসিইউর ব্যবস্থা না থাকায় এখানে কিন্তু একটু মুমূর্ষ রোগী হলে তাদেরকে আর রাখা যাচ্ছে না, তাদেরকে রেফার করতে হচ্ছে এবং বরগুনার নাগরিকদের দাবি হচ্ছে যে এখানে আইসিইউ চালু করা। আইসিইউ চালু না করতে পারলে কিন্তু বরগুনায় এই ডেঙ্গু রোগীদের মৃত্যুর হারটা কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন এবং সেই সাথে আমাদের সিভিল সার্জন মহোদয় জানিয়েছেন যে প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে তাতে তাদের সামাল দেওয়া সম্ভব হবে না এবং হাসপাতালেও দেখা যাচ্ছে যে বেড সংকট চলছে। এখানে ফ্লোরে এমনকি সিঁড়ির গোড়ায় আনাচে কানাচে ব্যালকনিতে সব জায়গায় কিন্তু রোগীদেরকে ঠাঁই দিতে হচ্ছে এবং দেখা যায় যে দুপুর পর্যন্ত কিছু রোগী হয়তো কমে যায়, দুপুরের পর থেকেই আবার রোগী আসতে শুরু করে এবং দেখা যায় যে রাত্র পর্যন্ত যখন রোগী আসতে থাকে তখন কিন্তু আর জায়গা দেওয়ার সম্ভব হয় না। সেই সাথে আমাদের আরএমও মহোদয় জানিয়েছেন যে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে কিন্তু ঔষধ সংকটও দেখা দিবে, কেননা ইতিমধ্যে যারা সহযোগিতা করেছিল তার প্রায় শেষ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর নতুন বাজার এলাকায় অগ্নিদগ্ধ বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক নাসিরউদ্দিন জানান, ছেলে হানিফ শেখের শরীরের 90% পুড়ে গেছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে বাবা হালিম শেখের 2 হাত সহ শরীরের 33% গভীরভাবে পুড়েছে। তার এক হাতের অপারেশন শেষে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্যাসের চুলার একে একে হানিফ শেখ, পিতা হালিম শেখ, মা শিউলি বেগম ও মামি রহিমা বেগম অগ্নিদগ্ধ হন। বাকি 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মধ্যাহ্নের সংবাদে পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।